অবস্থার জন্য বানি ও তানিয়াকে দায়ী করে মৌলি ও সাথী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, মাম্মাম, আমার বাবা কি আর ফিরে আসবে না? আমার বাবা কথা বলছে না কেন? ও বাবা, কথা বলো না, প্লিজ কথা বলো। তোমার প্রিন্সেসের সঙ্গে তুমি কথা বলছো না কেন? তখন দেখা যায় বানি বলতে থাকে, মাম্মাম, তুমি এতটা ভেঙে পড়ো না। তোমার বাবাকে আমরা হসপিটালে নিয়ে যাব। তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে। এরপরে তানিয়াকে বলতে থাকে, মাম্মাম, তুমি তোমার বাবাকে ধরো, আমি ব্যবস্থা করছি। এরপরে দেখা যায় বানি সেখান থেকে একটা ভ্যান নিয়ে আসে আর অনিরুদ্ধকে ভ্যানে তুলে নেয়। এরপরে অনিরুদ্ধকে নিয়ে ভ্যান ঠেলতে ঠেলতে তানিয়া ও বানি দুজনে হসপিটালের জন্য রওনা দেয়। এরপরে হঠাৎ করে একটা ইট বেঁধে গেলে তখন ভ্যান আর সরতে থাকে না। এরপরে তানিয়া ও বানি অনেক চেষ্টা করে ভ্যানটা সরানোর, কিন্তু কোনোভাবে চেষ্টায় সফল না হতে পারলে তখন একটা ছেলে আসলে তখন বানি সাহায্য চায়। এরপরে ছেলেটা বলতে থাকে, মানুষটার এরকম অবস্থা, অবশ্যই তো তাকে হেল্প করতে হবে। এরপরে ছেলেটা বানিকে হেল্প করে। এরপরে সেখান থেকে ইট সরিয়ে নিজের বাইকের সঙ্গে ভ্যানটা বেঁধে নেয়। এরপরে বানিকে বলতে থাকে, আপনি এই ভ্যানটা কন্ট্রোল করুন আর আমি টেনে নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, আমি হসপিটালে পৌঁছে দেব। এদিকে দেখা যায় মৌলিকে দেখতে এসেছে সে লোকগুলোকে সবাই মিলে অপমান করতে থাকে। মৌলি ও নয়নতারা অনবরত অপমান করতে থাকে। এরপরে ছেলেটি বলতে থাকে, আচ্ছা, তুমি তো অনেক কিউট, তাই না? তখন মৌলি বলতে থাকে, হ্যাঁ, আমি অনেক কিউট, আর তুমিও অনেক গোলুমলু, আর তোমার মাও তো দেখছি অনেক গোলুমলু। এরপরে দেখা যায় মহিলাটি বলতে থাকে, আচ্ছা মা, তুমি কি শুধু ককটেল বানানো ছাড়া আর কিছু পারো? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, না তো, আমি তো কিছু পারি না, এই ককটেলটাই খুব ভালো বানাতে পারি আর নাচতে পারি। তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, হ্যাঁ, এটুকু পারলেই হবে, আর কিছু পারতে হবে না, আমার তো ওকে খুব পছন্দ হয়েছে। তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, আমি অনেক সুন্দর গান গাইতে পারি। এরপরে মৌলি ও মৌলির ঠাম্মি বলতে থাকে, তুমি একটু গান গাও। এরপরে ছেলেটি গান গাইতে থাকে। এরপরে মৌলি ও মৌলির দাদি দুজনেই হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, তোমার গানের গলাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর তোমার গানের গলা। এরপরে মহিলাটি মৌলিকে বলতে থাকে, তোমাকে মা, আমরা দেখতে এসেছিলাম, আমরা বৌমা নিতে এসেছিলাম, কোনো ককটেল তৈরি করার নাচে বারের কোনো মেয়েকে দেখতে আসেনি। এই বলে মহিলাগুলো বেরিয়ে যায়। এরপরে দেখা যায় তখন মৌলির বাবা বলতে থাকে, আচ্ছা মৌলি, তোর কাছে কি আমার সম্মানের কোনো মূল্য নেই? আমার মান সম্মানের কোনো দাম নেই? তখন মৌলি বলতে থাকে, শোনো ড্যাড, তোমরা যে ওনাদের আসতে বলেছিলে, এ ব্যাপারে কি আমাকে কিছু জানিয়েছিলে? আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছিলে? তো আমি কি করতাম? আমি তোমাদের ছাপ বলে দিচ্ছি, আমি অনিরুদ্ধকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এটা আমার শেষ ডিসিশন, এটাই আমার শেষ কথা। আমি অনিরুদ্ধকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। এদিকে অনিরুদ্ধকে হসপিটালে নিয়ে এসে ডক্টর ডক্টর করে চিৎকার করতে থাকে বানি। চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। এরপরে নার্স এসে বলতে থাকে, কি হয়েছে ওনার? তখন বানি বলতে থাকে, ওনার ছুরি লেগেছে, ওনার ক্রিটিক্যাল অবস্থা, ওনাকে এক্ষুনি ওটিতে নিতে হবে, ডক্টরকে ডাকুন। এরপরে দেখা যায় নার্সটি বলতে থাকে, আসলে এ ব্যাপারে অনেক কিছু ফর্মালিটিস আছে, তো সেগুলো পূরণ করতে হবে। তখন বানি বলতে থাকে, আপনাদের ফর্মালিটিস আগে নাকি একটা মানুষের প্রাণ আগে? এরপরে ডক্টর এসে বলতে থাকে, ওনাকে এক্ষুনি ওটিতে নিতে হবে, ওটিতে নিয়ে যান। এরপরে অনিরুদ্ধকে ওটিতে নিয়ে গিয়ে ওটি শুরু করে দেয় আর অনিরুদ্ধর অপারেশন শুরু করে দেয়। এদিকে বানি, তানিয়া আর ছেলেটি দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, তখন তানিয়া বলতে থাকে, মাম্মাম, আমার বাবা ভালো হয়ে যাবে তো? আমার বাবা আমার সঙ্গে কথা বলবে তো? তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মামুনি, তোমার বাবা অবশ্যই তোমার সঙ্গে কথা বলবে, উনি একদম সুস্থ হয়ে যাবে, ওনাকে ভগবান ঠিক করে দেবে। তখন দেখা যায় বানি ঠাকুরের সামনে গিয়ে বলতে থাকে, আমার আমার এই অনিরুদ্ধ বাবুকে প্লিজ তুমি সুস্থ করে দিও, আমার সিঁথির সিঁদুর অক্ষয় রেখো। এদিকে মৌলি বারবার বিদ্যুৎকে ফোন করে। বিদ্যুৎ ভয় পেয়ে ফোনটা ধরতে চায় না। এরপরে বিদ্যুৎ ফোনটা ধরলে তখন মৌলি বলতে থাকে, কি হলো, কানে কি কম শোনো নাকি? এতবার ফোন করছি, ফোনটা ধরছিলে না কেন? তখন বিদ্যুৎ বলতে থাকে, আসলে ফোনটা সাইলেন্টে ছিল তো তাই। তখন
মৌলি বলতে থাকে, "কাজটা হয়েছে?" তখন বিদ্যুৎ বলতে থাকে, "হ্যাঁ, কাজটা হয়েছে। কিন্তু একটা ড্যামেজ হয়ে গেছে। আমি আমি বাণীকে ছুরি মারতে গিয়েছিলাম, হঠাৎ করে অনিরুদ্ধ সামনে এসে দাঁড়ায়। আর অনিরুদ্ধর পেটে ছুরিটা লেগে যায়। এদিকে দেখা যায় সাথী সন্ধে প্রদীপ দিয়ে পুরো বাড়ি প্রদীপ দিতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে প্রদীপ নিভে গেলে তখন সাথী চিৎকার করে তাপসকে বলতে থাকে, "প্লিজ একটু অনিরুদ্ধকে ফোন করো।" এরপরে হঠাৎ করে বাণী ফোন করলে তখন তাপস ফোন ধরে। এরপরে দেখা যায় তাপস বলতে থাকে, "কি হয়েছে?" তখন বাণী বলতে থাকে, "মেসোমশাই, আপনারা একটু হসপিটালে আসবেন। আসলে অনিরুদ্ধবাবুকে কেউ একজন ছুরি মেরেছে। এরপরে আমি ওকে হসপিটালে এনেছি। ওর অবস্থাও বেশি একটা ভালো না। একটু আপনারা হসপিটালে আসলে ভালো হতো। আমি তো একা ব্যাপারটা সামলাতে পারছি না।" এরপরে তাপস ভয় পেয়ে যায়। এরপরে চুপসে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সাথী বলতে থাকে, "কি হয়েছে? এমন করে বলছো কেন?" তখন দেখা যায় এদিকে নয়নতারা এসে মৌলিকে বলতে থাকে, "দেখেছিস উপরে হৈ হৈ হচ্ছে। তার মানে বাণীর মৃত্যুর খবরটা সবাই জেনে গেছে।" এরপরে দেখা যায় এরপরে ঈশানী ও মীনাক্ষী এসে বলতে থাকে, তোমরা তোমরা খবরটা শুনেছ? আমাদের তো সেখানে যেতে হবে। যাবে তোমরা?" নয়নতারাকে বলতে থাকে, "তুমি যাবে?" তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, "আসলে আমার গলা ব্যথা করছে তো তাই আমি যেতে পারবো না। আর আমি বাড়ি থেকে বাণীর জন্য প্রার্থনা করব। বাণীর শ্রাদ্ধর জন্য প্রার্থনা করব। তোমরা সবটা সেরে সুরে চলে আসো।" এরপরে তখন ঈশানী ও মীনাক্ষী বলতে থাকে, "কি বলছো এসব? বাণীর শ্রাদ্ধ? এসবের মানে কি?" তখন নয়নতারা বলতে থাকে, "কেন? তোমরা কিসের কথা বলছো?" তখন ঈশানী বলতে থাকে, "অনিরুদ্ধর ছুরি লেগেছে। অনিরুদ্ধ হসপিটালে অ্যাডমিট আছে। আমি এই ব্যাপারে কথা বলছি। আপনি এসব কি বলছেন?" এদিকে ডক্টরকে বাণী তানিয়া বলতে থাকে, "আচ্ছা, অনিরুদ্ধবাবুর অবস্থা কীরকম? কেমন আছে উনি?" এদিকে এদিকে ঈশানী বলতে থাকে, "আপনি এসব কথা কেন বলছিলেন? এসবের মানে কি?" আর এইদিকে বাণীকে ডক্টর বলতে থাকে, একটা বাজে খবর আছে। আসলে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কোনোভাবে সফল হতে পারিনি। আসলে উনি কোমায় চলে গেছেন।" এই কথাটা শুনে অবাক হয়ে যায় সাথী ও বাণী। এরপরে বাণী বলতে থাকে, "এসব কি বলছেন? কোমায় চলে গেছে মানে? উনি সুস্থ হয়ে উঠবেন কবে?" তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, "সেটা বলা যাচ্ছে না। কিন্তু ২৪ ঘন্টা অবজারভেশনে রাখলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে। তাই ওনাকে এখানে ২৪ ঘন্টা রাখার পারমিশন চাইছি আমরা। ২৪ ঘন্টা এখান থেকে নিয়ে গেলে তবে সমস্যা হতে পারে।" এদিকে মৌলি বিদ্যুৎকে একটা জায়গায় নিয়ে এসে বলতে থাকে, "যদি অনিরুদ্ধর কিছু হয়ে যায় না, আমি তোমাকে একদম শেষ করে দেব। তোমাকে আমি বাণীকে মারতে বলেছিলাম, অনিরুদ্ধকে নয়। তুমি কি করে অনিরুদ্ধকে ছুরি মারলে বলো? তুমি ইচ্ছে করে করেছো।" তখন বিদ্যুৎ বলতে থাকে, "না ম্যাডাম, এটা ভুল। আমি ইচ্ছে করে করিনি। আমি কিছু ইচ্ছে করে করিনি। আমি তো বাণীকেই মারতে গিয়েছিলাম। হঠাৎ করে উনি চলে এসেছে।" এদিকে দেখা যায় সাথী বাণীকে বলতে থাকে, "অনেক তো করলে, আমাদের ফ্যামিলির জন্যে অনেক করলে। আজকে তোমার জন্য আমার ছেলেটা এভাবে মৃত্যুশয্যায় লড়ছে। তোমার জন্য আমাদের দু ফ্যামিলির সম্পর্কটা ভেঙে গেল। তুমি কি এটা করতে পারলে? তোমাকে আমরা কতটা ভালো ভেবেছিলাম। তুমি এটা কি করে করতে পারলে? আজকে আমার ছেলের যদি কিছু হয়ে যায় তবে আমি তোমার মুখ আর কখনোই দেখব না। আমি তোমাকে বলে দিলাম।" এরপরে মৌলি এসে বলতে থাকে, ও কি তোমার ছেলের জন্য শুভ নাকি? ও তো অশুভই। এক সিঁথিতে দু স্বামীর জন্য সিঁদুর পরে কেউ আবার শুভ চাইতে পারে? কেউ আবার স্বামীর মঙ্গল করতে পারে বলো আন্টি? একমাত্র ওর জন্য আজকে অনিরুদ্ধর এই অবস্থা। কারণ অনিরুদ্ধ তো এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি। ওর জন্যই তো অনিরুদ্ধ শত্রু বাড়ছে। ও জায়গায় জায়গায় শত্রু করে রেখেছে। আর ওর জন্য অনিরুদ্ধ নিজেদের শত্রু বাড়াচ্ছে। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, "মা, আমি বাবার কাছে যাব।" এরপরে নার্সকে বললে তখন নার্স বলতে থাকে, তুমি এই যে গ্লাস দিয়ে দেখতে পারো কিন্তু ভিতরে যাওয়া যাবে না। তোমার বাবার ইনফেকশন হতে পারে।" এরপরে দেখা যায় তানিয়া আইসিইউর বাইরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, "ও বাবা, বাবা একটু কথা বলো না। আমার সঙ্গে কথা বলো। দেখো ওরা সবাই আমাকে আর মাকে বকছে। আমাদের জন্যই নাকি তোমার এই অবস্থা হয়েছে। প্লিজ উঠো, ওদেরকে বকে দাও। প্লিজ উঠো বাবা, প্লিজ উঠো।"